চতুর্ভুজ, বহুভুজ ও ঘনবস্তুর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে চতুর্ভুজ এবং বহুভুজ পড়ব, এরপর হচ্ছে আমরা ঘনবস্তু পড়ব। তো প্রথমেই চতুর্ভুজের যে চার ধরনের চতুর্ভুজ থেকে মূলত প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। যেমন এখানে বলছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে শোনেন, চতুর্ভুজ থেকে কিন্তু জ্যামিতি আসবে না। হ্যাঁ, জ্যামিতির প্রশ্ন আসবে না চতুর্ভুজ থেকে, যা আসবে সব পরিমিতি। চতুর্ভুজ থেকে যা আসবে সব পরিমিতি, জ্যামিতি থেকে আসবে না। তো এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র থেকে বেশি প্রশ্ন হয়। আয়ত এবং বর্গ এই দুইটা টপিক থেকে বেশি প্রশ্ন হয় চতুর্ভুজের মধ্যে। আয়ত এবং বর্গ এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। রম্বস, সামান্তরিক ততটা ইম্পর্টেন্ট না। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি দৈর্ঘ্য এ হয় প্রস্থ বি হয় তাহলে এ বি বর্গ একক। আর লাগবে পরিসীমা। পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। আর আয়তক্ষেত্রে কর্ণ, আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে √a² প্লাস b² একক। আচ্ছা, আয়তক্ষেত্র আবার কেমন হয়? আয়তক্ষেত্র হয় যার বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল। কোণগুলো কি? সমকোণ। এই কোণগুলো 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে। এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। ইহাই হইল আয়ত, এটাই হইল আয়ত। তো আয়তর কর্ণ দুইটা আবার সমান হয়। আয়তের কর্ণ দুইটা পরস্পর সমান হয়, দুইটা কর্ণই সমান। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বলে, দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল হবে এবি বর্গ একক। পরিসীমা মানে চার বাহুর যোগফল, মানে এটাও কিন্তু এ। হ্যাঁ, সরি, এটা বি, এটা এ। তাহলে চারটে বাহু যোগ করলে কি হয়? a+a+b+b, মানে 2a+2b, অর্থাৎ এই যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। আর কর্ণ, কর্ণ হলে যে √a² প্লাস b² বর্গ একক, এটা হলো কর্ণের সূত্র। আয়তক্ষেত্রকে যদি একটু ধাক্কা দেই, হয়ে যাবে সামান্তরিক ক্ষেত্র। সামান্তরিকটা দেখতে ঠিক এরকম হয়। সামান্তরিকটা দেখতে এরকম, মানে কোণগুলো সমকোণ হবে না। কোণগুলো সমকোণ হবে না। যেহেতু কোণগুলো সমকোণ হবে না, তবে বিপরীত বাহুগুলো সমান। এটা যদি এ হয়, এটাও এ, এটা বি হলে এটাও বি। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা হলো সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান হইল ভূমি গুণন উচ্চতা। এটা উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভূমি হলো এ, উচ্চতা হলো এইচ, তাহলে এ এইচ বর্গ একক। সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ এইচ বর্গ একক, মানে ভূমি গুণন উচ্চতা। সামান্তরিক খুব একটা ইম্পর্টেন্ট না, আয়তক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট। আর পরিসীমা সমান ওই যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসি, সামান্তরিকের কর্ণ দুইটা কিন্তু সমান না, অসমান। সামুদ্রিকের কর্ণ দুইটা অসমান। আচ্ছা, এখানে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র একটু জেনে রাখি, সেটা হইলো, ধরেন আমি একটা কর্ণ অঙ্কন করলাম। এই কর্ণের দৈর্ঘ্য যদি এক্স হয়, আর এই কর্ণের উপর যদি একটা লম্ব অঙ্কন করে বিপরীত শীর্ষবিন্দু থেকে, এটা যদি উচ্চতা যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফল হবে এক্স এইচ বর্গ একক। এক্স এইচ বর্গ একক। আমার কথাটা কি বুঝতে পারছেন? সামুদ্রিকে যদি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে আর ওই কর্ণের উপর একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ওই লম্বের দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য গুণ করলেও কি পাওয়া যাবে? ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসবে না। ফাতেমা বুঝেন নাই? ভাই সূত্র মুখস্থ করবেন। সামুদ্রিকের ক্ষেত্রফল সমান এই যে কর্ণ গুণন কর্ণের উপর, আমি তো এখানে কিছু বুঝাই নাই, আমি একটা সূত্র বলছি, কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য। আমি তো এখানে কিছু বুঝাই নাই, এটা বুঝবেন কি বলেন? বোঝানোর মতো কিছু বলি নাই। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র, এটা মুখস্থ করবেন। কর্ণ গুণন কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখি বর্গক্ষেত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বর্গক্ষেত্রটা কি সেটা একটু দেখি আগে। বর্গক্ষেত্র হলো যার চারটা বাহুই সমান, যার চারটা বাহুই সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। বর্গের কর্ণ দুইটা সমান হয়, বর্গের কর্ণ দুইটা কি হয়? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে যে বাহুর দৈর্ঘ্য থাকলে তার উপর স্কয়ার। তবে বর্গক্ষেত্রে আরেকটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে, সেটা কি? যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ধরুন কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে ক্ষেত্রফল হবে এই যে ডি স্কয়ার ভাগ 2। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর উপর স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণের উপর স্কয়ার করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। পরিসীমা তো চার বাহুর যোগফল এ যোগ এ যোগ এ যোগ এ, চারটে বাহুর যোগ করলে হয়ে যাবে, মানে 4a, 4a। আর কর্ণের দৈর্ঘ্য এ ইন্টু √2, মানে বাহুর দৈর্ঘ্য গুণন √2। বাহুর দৈর্ঘ্যটা সামনে লিখবেন, এখানে যদিও পরে লেখা আছে, সামনে লিখবেন সামনে। পরে লিখতে গিয়ে সমস্যা করে ফেলে অনেকে, এইভাবে লিখে ফেলে √2a, মানে এটাও রুটের ভিতরে দিয়ে দেয়, কিন্তু এ রুটের ভিতরে হবে না, তার থেকে এ কে সামনে লেখেন, এটাই ভালো। বর্গের এই চারটা সূত্র একদম ঠোঁটস্থ করে ফেলবেন, বর্গের এই চারটা সূত্র একদম ঠোঁটস্থ করে ফেলবেন। হ্যাঁ, এ√2 লিখবেন, তাহলে আর ভুল হবে না। আরেকটা হইলো রম্বস। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসটা দেখতে কেমন? দেখতে সামান্তরিকের মধ্যে, তবে বাহুগুলো কি হয়? চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান, এই বাহু এ, 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 এ। তবে কর্ণ দুইটা অসমান, কর্ণ দুইটা আবার সমান হয় না। ধরেন এটা হলো D1 এই কর্ণ, আর এই কর্ণ যদি D2 হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ কর্ণদ্বয়ের গুণফল, হাফ কর্ণদ্বয়ের গুণফল। আর পরিসীমা, এই দুইটা সূত্রই লাগবে। হ্যাঁ, বর্গকে একটু ধাক্কা দিতে হবে। তো মোটামুটি ভাবে আপনাদের যদি ভালোভাবে আয়ত আর বর্গ এই দুইটা টপিকের অঙ্ক ভালোভাবে সলভ করতে পারেন, প্রশ্ন আসলে এই দুইটা থেকে আসার সম্ভাবনা বেশি। এই হলো সূত্র। না, আয়ত এবং বর্গ সব থেকে ইম্পর্টেন্ট, আয়ত এবং বর্গ। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, সূত্রগুলো তো আপনি মুখস্থ করাচ্ছেন, কেন সূত্রগুলোর বেসিক বলতেছেন না? এরকম কি কারো লাগবে নাকি, বেসিক লাগবে নাকি বলেন, যে এই সূত্রটা কেন এরকম হইলো, তারপরে যে এই সূত্রগুলো এরকম কেন? আচ্ছা, যাদের লাগবে বেসিক, হ্যাঁ, আমি ক্লাস শেষে আপনাদের টেলিগ্রাম গ্রুপে একটা ক্লাস রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে একটা ক্লাস রেকর্ড দিয়ে দিব, যাদের লাগবে সেই ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। সেখানে আমি প্রত্যেকটা সূত্র ডিটেলস আলোচনা করছি, যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নেবেন, ওইটাও আমারই ক্লাস। ঠিক আছে? হ্যাঁ, ম্যাথ পারলেই হইলো। ঠিক আছে, এবার চলেন আমরা অঙ্ক করি। আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্ক, সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন বলছে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হইলো 15 মিটার, প্রস্থ হইলো 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? কর্ণ 15 মিটার, প্রস্থ 10 মিটার, ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের কি দরকার? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র একটাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইখানে প্রস্থ দেওয়া আছে 10 মিটার, দৈর্ঘ্য কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। এটা বাহুর দৈর্ঘ্য না, এটা কর্ণের দৈর্ঘ্য। এই 15 হলো কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, প্রস্থ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বাহুর দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন কর্ণের সূত্র কি জানি? আচ্ছা, বাহুর দৈর্ঘ্যটা যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, কর্ণ এর সূত্রটা কি ছিল? √a² + b² ছিল না? তো এই কর্ণের মান দেওয়া আছে 15, এই 15 সমান √a² এই যে প্রস্থ বি, প্রস্থের মান দেওয়া আছে 10 মিটার, তাহলে এখানে 10 স্কয়ার দিয়ে দেই।
এই স্কয়ার, এই রুটটা দূর করার জন্য উভয় পাশে যদি আমরা বর্গ করে দেই, উভয় পাশে বর্গ করে দিলে সহজ হয়ে যাবে। 15 স্কয়ার মানে কত? 15 স্কয়ার মানে 225, তাই না? আর এই যে স্কয়ার রুট কাটা যাবে, এখানে থাকবে এ স্কয়ার প্লাস 100। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান 225 মাইনাস 100, তার মানে এ স্কয়ার সমান 125। তাহলে এ সমান কত? রুট ওভার 125। এই রুট ওভার 125কে আমি ভেঙে ভেঙে লিখতে পারি এইভাবে, 25 গুণন 5। 5 25-এ 125 হয়, 5 25-এ 125। এই 25-এর উপর রুট হইলে সেটা হয় 5, আর এই যে 5-এর উপর রুট হলে তো রুট 5ই হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য পাইলাম 5√5। তাহলে এখন এই যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, এখানে আমরা মান বসাই দেই। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হইল 5√5 গুণন প্রস্থ হইল 10। এই দুটা গুণ করলে, যে 5 আর 10 গুণ করলে হবে 50 রুট। এই হলো অ্যান্সার। অনেকের কাছে মনে হচ্ছে ম্যাথটা অত অনেক বড়। আমি আপনাদের বুঝায় বুঝায় করলাম, ম্যাথটা করতে সর্বোচ্চ 3 মিনিট লাগছে। তো আপনি কি এত ডিটেলস লিখবেন? এত ডিটেলস লিখবেন পরীক্ষার হলে? লিখবেন না তো। এই যে সূত্রটা কি এইভাবে লিখবেন আপনি? লিখবেন না তো। এত তো লিখবেন না, এত কিছু লিখবেন না। যে কর্ণের সূত্র কি লিখবেন? এগুলো মাথায় থাকবে, সূত্র থাকবে মাথায়, শুধু মানগুলো লিখবেন খাতায়। এখানে বলছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ হইল দৈর্ঘ্যের 4/3 সমান, কর্ণের দৈর্ঘ্য হইল 25 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে? ধরতে হবে। ধরি দৈর্ঘ্য সমান 4x, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 3x। প্রস্থ হবে 3x। দৈর্ঘ্য যদি 4x ধরে নেই, প্রস্থ হবে তখন 3টা x। এখন এইখানে একটা মান দেওয়া আছে কর্ণ। তাহলে আমরা কর্ণের সূত্রটা কি জানি? যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার সমান কর্ণ। কর্ণের মান হইল 25। এই স্কয়ারটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে? রুটটা ওপাশে গিয়ে স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে হবে 16x² প্লাস 9x² সমান 25 স্কয়ার। এই যে রুটটা এই পাশে এসে স্কয়ার হয়েছে, তাহলে 25x² সমান 25 স্কয়ার মানে 25 গুণ 25। উভয় পাশ থেকে 25 25 কাটা দেই, তাহলে x সমান রুট ওভার 25 বাংলিশ হয়ে গেছে। মানে x এর মান হলো 5। এখন x এর মান যদি আপনি 5 বের করে ফেলছেন, x এর মান যেহেতু 5 বের করে ফেলছেন, এখন দৈর্ঘ্য বলুক, প্রস্থ বলুক, আর এটার ক্ষেত্রফল বের করতে বলুক, বের করা যাবে না এখন। তাহলে দৈর্ঘ্য কত হবে? 4 গুণন 5 সমান 20। প্রস্থ কত হবে? 3 গুণন 5 15। এখন ক্ষেত্রফলও বের করতে পারেন। এবার আসেন, আপনাদের মনে একটা সুন্দর একটা প্রশ্ন যাচ্ছে যে ভাই দৈর্ঘ্য কেন 4x ধরলেন? আমরা তো একটা করে x ধরি, আপনি কেন 4টে x ধরলেন? আপনারা তো একটা করে x ধরেন, যে দৈর্ঘ্য x, প্রস্থ হবে 3x/4। আপনারা এটা ধরে করছেন তাই না? যাদের মনে এই প্রশ্ন যাচ্ছে আপনারা এটাই ধরছেন তো, তাই তো? তাই না? শোনেন, চেষ্টা করতে হবে অঙ্ক সবসময় সহজ ভাবে করার, সবসময় সহজ ভাবে করার। খেয়াল করে দেখেন, এখানে বলছে দৈর্ঘ্যের 4/3 হবে প্রস্থ, মানে দৈর্ঘ্যটা যা হবে তার 4 ভাগ করে 3 ভাগ নিলে হবে প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা এমন ধরবো যাতে করে তাকে 4 দ্বারা ভাগ করা যায়।
ভাগ করলে তাতে সুবিধাটা কি হবে? এই যে কোনো ভগ্নাংশ আসে নাই অঙ্কের মধ্যে, কোথাও ভগ্নাংশ নাই। আর যখনই আপনার ভগ্নাংশ আসবে হিসাবটা একটু জটিল হবে। হিসাবটা কি হবে? একটু জটিল হবে। আর এই যে দেখেন এখানে দৈর্ঘ্য এর, যার সাথে এর থাকবে সেটা নিচেরটা ধরে নিবেন। তাছাড়া এমনি বুঝলেই পড়লেই বোঝা যায় যে প্রস্থ হইল দৈর্ঘ্যের 4/3 ভাগ। মানে আমি দৈর্ঘ্য যা নিব তাকে 4 ভাগ করে 3 ভাগ হবে প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা এমন ভাবে ধরবো যাতে তাকে 4 দ্বারা ভাগ করা যায়। এই ধর আমি 4x নিছি, চাইলে আপনি 8x নিতে পারেন, চাইলে 12x নিতে পারেন, চাইলে 16x নিতে পারেন, এরকম যে কোনো কিছু নিতে পারেন। এখন সমস্যা হচ্ছে আপনাদের একটা করে এক্স ধরে অভ্যাস, কিন্তু বিশ্বাস করেন আমার একটা এক্স ধরে না ভাল লাগে না, আমি 4টা এক্স ধরি, মানে অসংখ্য করে অসংখ্য অসংখ্য এক্স ধরি। বুঝতে পারছেন? যখনই দেখবেন যখনই ভগ্নাংশ আসবে হিসাবটা জটিল হবে, টাইম বেশি লাগবে। সব সময় চেষ্টা করবেন ভগ্নাংশ থেকে দূরে থাকার। বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছেন এখানে 25 25 কাটা গেল কেন? যদি আপনি বুঝে না থাকেন তাহলে আমি এখানে লিখতে পারি x² সমান এই 25 × 25 / 25, এই 25 25 কাটা গেল, এই যে কাটা দিলাম। তারপরে তাহলে x² সমান 25, x সমান √25 সমান 5। হ্যাঁ, মানে একটা এক্স ধরলে যে কষ্ট হবে তার থেকে আমি অনেকগুলো এক্স ধরে কষ্ট পাইলাম, অসুবিধা কোথায়? তাতে হয়তো বা কষ্ট একটু কমবে। আচ্ছা, এইটা করেন এখন। একটি আয়তক্ষেত্রের বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে বাগানের পরিসীমা কত। আরে 25 স্কোয়ার মানে 25 × 25, আর এখানে 25 গুণ আছে, গুণ থাকলে এটা এ পাশে গিয়ে কি হয়? ভাগ হয়। ভাগ হয়। এই যে 25 গুণ আছে, আমরা এক্স এর মান বের করে 25টা এই পাশে নিয়ে দিয়েছি, ভাগ হয়ে গেছে, শেষ। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে ক্ষেত্রফল 500 বর্গমিটার, দৈর্ঘ্য হলো 25 মিটার, পরিসীমা বের করতে বলছে। এখন পরিসীমার সূত্র কি? একটা হচ্ছে পরি আর একটা হচ্ছে সীমা, পরি এবং সীমা মিলে হচ্ছে পরিসীমা। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, তাই না? পরি এবং সীমার মধ্যে থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কোথায়? প্রস্থ, প্রস্থ কই? প্রস্থ দেওয়া নাই, প্রস্থ বের করব। তাহলে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল ব্যবহার করে প্রস্থ বের করব। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাই? ক্ষেত্রফল পাই। দৈর্ঘ্য হইলো 25, প্রস্থ প্রস্থর জায়গায় থাক, ক্ষেত্রফল হইলো 500। তাহলে প্রস্থ সমান কত? এই 500 ভাগ এই যে 25 গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে। তো 500 কে 25 দ্বারা ভাগ করলে কত হয়? 20 হয়। তার মানে প্রস্থ হইলো 20। এখন আপনি দৈর্ঘ্য পাইছেন, প্রস্থ পাইছেন, এখন পরিসীমা বলুক আর কর্ণ বলুক, যাই বলুক না কেন, শুধু মান বসাবেন আর হিসাব করবেন। দৈর্ঘ্য হইলো 25, প্রস্থ হইলো 20, তাহলে 2 × 25 আর 20 গুণ করলে হবে, যোগ করলে হবে 45, 45 আর 2 গুণ করলে হবে 90। এখানে বলছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য হইল প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হইলে দৈর্ঘ্য কত হবে? চলেন আমরা এটা সলভ করি। তো এখানে বলছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে প্রথমে ধরে নেই প্রস্থ কয়টা এক্স ধরবেন বলেন তো দেখি এইবার। এবার বেশি ধরার দরকার নেই, একটা এক্সই ধরেন। এবার একটা এক্সই ধরেন, ভগ্নাংশ থাকলে একটু কম বেশি করে ধরবেন। তা দৈর্ঘ্য কত হবে? x+4। যেহেতু প্রস্থের থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাই প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য তাহলে x+4। এইখানে দেওয়া আছে পরিসীমা, তাহলে আমরা যদি দৈর্ঘ্যর সাথে প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই?
পরিসীমা পাই, এখানে 2x+4 সমান 32 ডিভাইডেড বাই 2, তাই না? এই যে 2 গুণ আছে, এই পাশে এসে ভাগ হইলো, তাহলে 2x সমান এই যে 32 কে 2 দ্বারা ভাগ করলে হয় 16, আর এই যে 4 এই পাশে এসে বিয়োগ হবে, তাহলে কি হবে এখানে 2x সমান 12, তাই না? x সমান কত? 12/2 সমান কত? 6। তার মানে প্রস্থ হইলো 6 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 6+4 = 10 মিটার। এখন এই প্রশ্নে শুধু দৈর্ঘ্য না আছে, চাইতেও পারতো ক্ষেত্রফল কত, চাইতেও পারতো কর্ণ কত। তাহলে এই যে প্রস্থ আর দৈর্ঘ্য বের করে এরপরে ক্ষেত্রফল বলুক কর্ণ বলুক এগুলো বের করবেন। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, মানে প্রস্থ যা তার 2 গুণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল হইল 1250, দৈর্ঘ্য কত? এটা নিজেরা করতে পারবেন না। প্রস্থ ধরবেন x, দৈর্ঘ্য হবে তাহলে 2x, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 1250, তার মানে x² সমান 1250/2 সমান 625, x সমান √625 সমান হলো 25, তাহলে দৈর্ঘ্য হলো 25, এটা হলো সরি প্রস্থ 25, প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য হবে 25 গুণন 2 মানে 50। দেখেন তো এই যে এই অঙ্কটা, এই যে কোথায় যেন করলাম, মানে এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা, এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য এবং পরিসীমা থেকে আপনারা কি প্রস্থ বের করতে পারবেন না? এখন প্রস্থ বের করে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলেই ক্ষেত্রফল হয়ে যাবে। এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1 2 2 3 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এইটা চতুর্ভুজের 4টা কোণের যোগফল 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি। তো এটা আমরা এই ক্লাসে করব না, এটা করব আমরা অনুপাতের ক্লাসে, অনুপাত সমানুপাতের ক্লাসে করব, ঠিক আছে? অনুপাত সমানুপাতের ক্লাসে এই অঙ্কটা করব, কারণ আমি আপনাদের এখনো অনুপাত সমানুপাত শিখাইনি। যেহেতু অনুপাত সমানুপাত শিখাইনি, তাহলে এই অঙ্ক এখন করব না, অনুপাতের ক্লাসে করব। এটা শতকরা ক্লাসে করব, এটা শতকরা ক্লাসে করব, আমাদের কয়েকদিন পরে শতকরা ক্লাস আছে, ক্লাসে করব। কারণ আমি যদি শতকরা না বোঝাই 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস মানে কি, এইটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি শতকরা শিখবো আগে, দেন আমরা এই দুটো অঙ্ক করবো। শতকরা ক্লাসে এইসব থাকবে, এগুলো স্লাইডে আছে, আগে থেকে আমি রেডি করে রাখছি। এবার আমরা টাইপ 2 করব, সামান্তরিক সম্পর্কিত অঙ্ক, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, আর এখানে খুব বেশি প্রশ্নও নাই। আচ্ছা, সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হইলে অপরটি কত? যে সামান্তরিকের এটা একটা জ্যামিতি, জ্যামিতি থেকে যদিও প্রশ্ন আসবে না, আপনাদেরকে একটা জ্যামিতি শেখাই, সেটা হইলো সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তার মানে পাশাপাশি, পাশাপাশি মানে যে সন্নিহিত মানে পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণের মান যদি 115 ডিগ্রি হয়, তাহলে আর একটা কোণের মান কত? ধরে নিলাম যে এইটা কোণের মান হলে 115 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত সেটাই বলছে, এই কোণের মান কত সেটা বের করতে বলছে। যেহেতু পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান 115 হলে আর একটা কোণের মান হবে 180 মাইনাস 115 ইজ ইকুয়াল টু 65, তাহলে এই কোণের মান হবে 65 ডিগ্রি। এটা শুধু সামান্তরিক না, সামান্তরিকের ক্ষেত্রে না, যে পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি শুধু সামান্তরিক না,
রম্বসের ক্ষেত্রেও হয়, সামান্তরিক রম্বস দুইটার ক্ষেত্রেই। বর্গ আয়তের ক্ষেত্রে তো হয়, বর্গের তো এগুলা কোণ 90 ডিগ্রি করে, বর্গ আয়তের এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাই দুইটার যোগফলে তো 180 হবেই। তবে সামান্তরিক এবং রম্বসেরও পাশাপাশি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। আর হ্যাঁ, বিপরীত কোণ দুইটা পরস্পর সমান, যে এটা এই কোণ আর এই কোণ সমান হবে, এটা 65 ডিগ্রি হলে এটাও 65 ডিগ্রি, এটা 115 ডিগ্রি হলে এটাও 115 ডিগ্রি হবে। হ্যাঁ, সম্পূরক কোণ। নাবিলা সুন্দর কথা বলছেন। তাহলে সামান্তরিক রম্বসের পাশাপাশি দুইটা কোণ বা সন্নিহিত দুইটা কোণ পরস্পর সম্পূরক কোণ। সুন্দর প্রশ্ন এরকম আসতে পারে যে নিচের কোণটি সঠিক, বললো যে সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ, পরস্পর পূরক কোণ। হ্যাঁ, এরকম কিছু আসতেও পারে। একটি সামান্তরিকের ক্ষেত্রফল হইলো 120 বর্গ সেন্টিমিটার। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। বলছে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, ধরেন কর্ণের দৈর্ঘ্য যদি এ হয়, লম্বের দৈর্ঘ্য যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফল হলো এইচ। এটার মান হচ্ছে যে ক্ষেত্রফল কত? 120। তা কর্ণের দৈর্ঘ্য হলো 20, তাহলে 20 গুণন এইচ সমান 120। তাহলে এইচ সমান 120 ভাগ 20 সমান 6। তাহলে লম্বের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। সামান্তরিকের অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট না। চলেন এটা জ্যামিতি করি, যদিও জ্যামিতি থেকে প্রশ্ন আসে না। বলছে এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, এ বি সি ডি একটি সামান্তরিক যাহার ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বি সি ডি, ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বলছে বিএডি 100 ডিগ্রি, এই কোণের মান 100 ডিগ্রি। বিসিই এই কোণের মান কত বলেন তো? এইটা 100 ডিগ্রি হলে এটাও 100 ডিগ্রি, আর এইটা 100 ডিগ্রি হলে তাহলে এটা হবে 80 ডিগ্রি, কারণ পুরোটাই 180 ডিগ্রি। তাহলে বিসিই কোণের মান হবে 80 ডিগ্রি। খুবই সহজ একটা ম্যাথ। ও, এখানে চিত্র করাই ছিল। আচ্ছা, বর্গ খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? আমরা বলছিলাম কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্যকে স্কয়ার করে 2 দ্বারা ভাগ। কর্ণের দৈর্ঘ্যকে স্কয়ার করে 2 দ্বারা ভাগ, তাহলে 4-এর উপর স্কয়ার করলে হবে 16, √2 এর উপর স্কয়ার করলে হবে 2, আর নিচে 2, 2 2 কাটা, এটার মান হলো 16। তাহলে ক্ষেত্রফল হবে 16 বর্গ একক। এইবার ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে গেলে আমাদের দরকার বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার সময় কি করতে হয়? রুট করতে হয় ক্ষেত্রফলকে। বাহুর দৈর্ঘ্য সমান √900 মানে 30। বাহুর দৈর্ঘ্য হলো 30, এটা হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত? পরিসীমা হবে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 120। পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই যে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে চারদিকে বেড়া আছে, তাহলে বেড়ার দৈর্ঘ্য কত? মানে পরিসীমা চেয়েছে, এখানে পরিসীমা বের করতে বলছে। পরিসীমা, পরির যে সেই যেই সীমা আছে সেই সীমা বের করবেন। এটা হোমওয়ার্ক, এটা নিজেরা করবেন। একটু আগে যে অঙ্কটা করলাম ওইটা আর এটা সেম। দুটা বর্গের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 25 এবং 36। তাহলে এখানে ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 25:36। তাহলে বাহুর অনুপাত কত হবে? আমরা জানি ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহু পাওয়া যায়, তাহলে বাহুর অনুপাত হবে 5
ইস টু 6, মানে এটাকে রুট করলে হয়ে যাবে না? রুট করলে আমরা বাহু পাবো। তাহলে 25 রুট করলে হবে 5, 36 রুট করলে 6। এবার বলছে পরিসীমার অনুপাত। তাহলে বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করলে আমরা পরিসীমা পাবো। তাহলে 6 যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে 4 দ্বারা গুণ করলে পরিসীমা পাবো। তাহলে অনুপাতের ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশের মতো, তো তাই 4 আর 4 কাটা যায়, কাটা গেলে এখানে হবে 5:6। এটাই অ্যান্সার, মানে অ্যান্সার 5:6। যাই হোক, অনুপাতের জিনিসগুলো অনুপাতের ক্লাসে আরো ক্লিয়ার হবে। একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। ধরেন এটা একটা বর্গ, হ্যাঁ, এটা একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য হইল এ। বলেন তো পরিসীমা কত হবে? 4a না? 4a কিনা বলেন, পরিসীমা এটা হবে কিনা? হবে। এখন প্রশ্নে বলছে একটা বর্গের পরিসীমা যা আর একটা বর্গের বাহু হবে সেইটা। একটা বর্গের পরিসীমা যা হবে আর একটা বর্গের বাহু হবে তাই, মানে আরেকটা বর্গ হচ্ছে যার বাহুর দৈর্ঘ্য হবে, আর একটা বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য হইল 4a, যার বাহুর দৈর্ঘ্য হইল 4a। প্রশ্নটা কি এবার বুঝতে পারছেন? প্রশ্ন এবং চিত্র বলছে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এই যে দেখেন এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য আর একটা বর্গের পরিসীমার সমান। এই দেখেন এই বাহুর দৈর্ঘ্যটা এই বর্গের পরিসীমা। আচ্ছা, এবার বলছে বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা বলেন তো, এইটা বর্গের বাহু যদি এ হয়, ক্ষেত্রফল কি এ স্কয়ার হবে না? এইটার বাহুর দৈর্ঘ্য যদি 4a হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 4a হোল স্কয়ার, মানে 16a স্কয়ার। তাহলে এবার অনুপাত করেন, এ স্কয়ার অনুপাত 16a স্কয়ার। এই এ স্কয়ার আর এ স্কয়ার কাটা যায়, কাটা গেলে হবে 1:16, 1:6। জাস্ট খালি চিত্রটা অঙ্কন করতে পারলেই অঙ্ক সহজ হয়ে যাবে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? ধরেন একটা বর্গ, এইটার বাহুর দৈর্ঘ্য হলো 8। বাহুর দৈর্ঘ্য কত? 8। হুম, তাহলে বাহুর দৈর্ঘ্য 8 হলে কর্ণ কত হবে? আমরা জানি বাহুর দৈর্ঘ্য 8 হলে কর্ণ হবে বাহুর দৈর্ঘ্য গুণন √2, তাই না? তার মানে 8 √2, এটা হলো কর্ণ। ধরেন এইটা হলো কর্ণ, সোজা হবে, হ্যাঁ, এটা হলো কর্ণ। 8 √2 এটা কর্ণ। তাহলে এই যে কর্ণ, এই প্রশ্নে কি বলছে? কর্ণের উপর অঙ্কিত বর্গ। আমরা যদি কর্ণের সমান নিয়ে, সমান বাহুর দৈর্ঘ্য নিয়ে একটা বর্গ অঙ্কন করি, ধরেন আমি একটা বর্গ অঙ্কন করলাম, এই যে বর্গ, যেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 8 √2, যেই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 8 √2, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? এই বর্গের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 8 √2 হয়, ক্ষেত্রফল কত হবে? 8 √2 হোল স্কয়ার। 8 এর উপর স্কয়ার করলে হবে 64, গুণন √2 এর উপর স্কয়ার করলে হবে 2, তার মানে 128। 128। সব থেকে কঠিন দুইটা অঙ্ক আপনারা করে ফেলছেন। এইটা আমরা শতকরার ক্লাসে করব, হ্যাঁ, শতকরার ক্লাসে করব, শতকরার ক্লাসে করব এটা। এখানে বলছে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হইলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
এখন বাহুর দৈর্ঘ্য 3 গুণ, ধরেন দুইটা কেস, একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এ, এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। এখন বাহুর দৈর্ঘ্যটাকে যদি 3 গুণ করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 3a, তাহলে ক্ষেত্রফল কত হবে? এই 3a হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার। তাহলে দেখেন তো ক্ষেত্রফলটা কত গুণ হয়েছে? ক্ষেত্রফলটা কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে না? 9 গুণ হয়েছে না? ক্ষেত্রফল 9 গুণ হবে, তাহলে অ্যান্সার 9 গুণ। ওকে, এক কথা বাহুর দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তার স্কোয়ার করলে অ্যান্সারটা পেয়ে যাবে, তাই না? 3 এর উপর স্কোয়ার করলে অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এইটা আমরা গত ক্লাসে করি নাই, তাই না? গত ক্লাসে বলছিলাম যে বর্গর যখন শিখবো তখন এই অঙ্কটা আমরা করব, যে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তর্বৃত্ত অঙ্কিত হইলে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? ধরেন এই একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এখন এই বর্গের অভ্যন্তরে যদি একটা অন্তর্বৃত্ত অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন বলছে বৃত্ত দ্বারা অনধিকৃত অংশের মানে হচ্ছে এই যে কোণার মধ্যে এই অংশটা আছে না, কোণার মধ্যে যে এই অংশগুলো আছে না, এইগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এই অংশটা। আচ্ছা, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন তো? 2a স্কোয়ার মানে 4। এখন এই যে বর্গের ক্ষেত্রফল 4 মানে বর্গের ক্ষেত্রফল মানে এটা পুরোটাই, সব, এটা পুরোটাই হলো বর্গের ক্ষেত্রফল, যা আছে সব, পুরোটাই। আচ্ছা, এখন আমি যদি পুরোটা থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দেই, এই বৃত্তের এই যে গাঢ় অংশটা যদি বাদ দেই, তাহলে কি এইটার ক্ষেত্রফল পাবো না? এই ফাঁকা অংশগুলোর এই যে এই অংশগুলোর ক্ষেত্রফল পাবো না? লাল লাল আমি দাগ দিছি, পুরোটা থেকে যদি আমি বৃত্তের গাঢ় অংশটা বাদ দিই তাহলে এই অংশটা পাবো। তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল লাগবে। খেয়াল করে দেখেন, বৃত্তের আমি যদি এটা যোগ করে দেই, যে এই পাশ থেকে এই পাশে যোগ করে দেই, এটা হবে ব্যাস, এটা হবে ব্যাস, এটার দৈর্ঘ্য হলো 2 মিটার, সরি 2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2/2 মানে 1 সেন্টিমিটার, এটাই হলো বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই.1 স্কোয়ার মানে পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই, বর্গের ক্ষেত্রফল 4, তাহলে পুরো ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে হবে 4 মাইনাস পাই, এইটাই হলো অ্যান্সার, এটাই অ্যান্সার, 4 মাইনাস পাই, এটাই অ্যান্সার। মানে পুরো বর্গের ক্ষেত্রফল, এই যে বর্গের ক্ষেত্রফল হলো 4, সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল পাই বাদ দিছি, অ্যান্সার চলে আসছে। ব্যাস 2 কিভাবে? এই যে এটা 2, এটা এই বাহুটা কত? 2 মিটার না? এই বাহু আর এই যে আমি মাঝখানে বৃত্তের মাঝখানে যে বাহুটা দিয়েছি, দুইটা তো সমান, এটা 2 মিটার হলে এটাও 2 মিটার, এটা 2 মিটার হলে এটাও 2 মিটার, এই জন্য ব্যাস সমান। পাইয়ের মান বসাইতে হবে না, পরীক্ষা আসলে এরকমই থাকবে। আমি আরেকবার বললে যদি আপনি বুঝতে পারেন তাহলে প্লিজ রেকর্ডটা দেখে নেবেন। এবার রম্বস সম্পর্কিত অঙ্ক, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু দেখি। এই যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত? প্রথমে রম্বসের ক্ষেত্রফল বের করেন, ক্ষেত্রফল সমান কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কত হয়? 2 দ্বারা 16কে ভাগ করলে হবে 8, 8 8 64। রম্বসের ক্ষেত্রফল যেটা, এইটাই যদি বর্গের ক্ষেত্রফল হয় তাহলে সেই বর্গের পরিসীমা কত? আমার কথাটা কি বুঝতে পারছেন? বলছে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, মানে রম্বসের যেটা ক্ষেত্রফল হবে সেটাই একটা বর্গের ক্ষেত্রফল, এটাই হলো বর্গের ক্ষেত্রফল। এটা কিসের ক্ষেত্রফল?
বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি 64 হয়, বলছে বর্গের পরিসীমা কত, তাহলে বর্গের বাহু কত হবে? বর্গের বাহু √64 মানে 4। তাহলে পরিসীমা কত হবে? 4 না 8। পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 32। এই হলো অঙ্ক। এবার রম্বসের কর্ণ দেওয়া আছে একটা, ক্ষেত্রফল দেওয়া আছে আরেকটা, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আরেকটা কর্ণ ধরে নিলাম ডি, আরেকটা কর্ণ ধরে নিলাম ডি। এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 120। 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3। তাহলে 3D সমান 120। ডি সমান 120 ভাগ 3 সমান 40। তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য হবে 40। আরেকটা কর্ণের দৈর্ঘ্য হবে 40। আমরা এবার একটু বহুভুজ করব। বহুভুজ বহুভুজ করে আমরা একটা ব্রেক নিব, ঠিক আছে? বহুভুজ করব। বেশি স্পিড কই, আমি অঙ্ক শেষ হচ্ছে তারপর তো যাচ্ছি। স্পিড আর কই, এগুলা সহজ অঙ্ক না। এখানে তো সূত্র বসাইলাম, অঙ্ক করলাম, আর স্পিড কই? বহুভুজ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। বহুভুজের দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা সূত্র। ভাই দুইটা সূত্র মনে রাখলে আজীবন বহুভুজ থেকে প্রশ্নের উত্তর করতে পারবেন, আজীবন। আচ্ছা, বলেন তো সব থেকে ক্ষুদ্রতম বহুভুজ নাম কি? ক্ষুদ্রতম বহুভুজের নাম কি কেউ বলতে পারবেন? ক্ষুদ্রতম বহুভুজের নাম? গুড, ত্রিভুজ। আচ্ছা চলেন, এই যে একটা ত্রিভুজ, এটা কি? ত্রিভুজ। কয়টা ত্রিভুজ? একটা ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের যোগফল কত? ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। আচ্ছা, আমরা বহুভুজ বলতে সুষম বহুভুজ পড়বো। সুষম বহুভুজ কি ভুজ? সুষম বহুভুজ মানে যার সবগুলো বাহুই সমান। যেমন ত্রিভুজের সবগুলো বাহু সমান, এটা সুষম বহুভুজ মানে সমবাহু ত্রিভুজ আর কি। এখন সমবাহু ত্রিভুজের বলছিলাম প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে না? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এখন এই সমবাহু ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, বলেন তো এই বাইরের ত্রিভুজ, বাইরের কোণটার মান কত হবে? 120। আচ্ছা, আমি আরেকটা বাহুকে বর্ধিত করলাম, এই যে এই বাহুটাকে বর্ধিত করলাম, এই কোণটার মান কত হবে? 120। আরেকটা বাহুকে বর্ধিত করলাম, এই কোণটার মান কত হবে? 120। তাহলে একটা ত্রিভুজের বহিস্থ তিনটা কোণের যোগফল কত? বলেন, এই তিনটা বহিস্থ তিনটা কোণের যোগফল কত? 360 ডিগ্রি, রাইট? 360 ডিগ্রি। এবার চতুর্ভুজ নিলাম, সুষম চতুর্ভুজ। সুষম চতুর্ভুজ বলতে বর্গ। বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। বর্গের প্রত্যেকটা কোণ 90। এখন বলেন, বর্গের একটা বাহুকে বর্ধিত করলাম, তাহলে এই বহিস্থ কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আমি চারটা বহিস্থ কোণ অঙ্কন করলাম। এইখানেও দেখেন তো চারটা বহিস্থ কোণ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে না? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। তাহলে এখানেও এই চারটা বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি হবে না? এখান থেকে কি বুঝলেন? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ হোক, এক কোটি ভুজ হোক, যত ভুজই হোক,
তার বাহুগুলো দ্বারা যতগুলো বহিস্থ কোণ উৎপন্ন হয় সবগুলো বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে? 360। যে কোনো ভুজেরই বহিস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি? 360। সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, কিংবা পঞ্চভুজ হোক। যেমন আমি এখানে একটা পঞ্চভুজ অঙ্কন করছি, এইটারও প্রত্যেকটা বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি হবে। এখন এখান থেকেই আমরা যা শিখব, পরীক্ষায় যা আসতে পারে, বলতে পারে এইরকম ভাবে যে একটা বহুভুজের বহিস্থ কোণ 90 ডিগ্রি, বহিস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? তাহলে কি করব? দেখেন এই 360 ডিগ্রি কি চারটা ভাগ হয়ে গেছে 90 ডিগ্রি করে। তাহলে আমরা 360 কে যদি বাহুর সংখ্যা দ্বারা ভাগ করি, মানে সরি, বহিস্থ কোণ দ্বারা ভাগ করি, তাহলে বাহুর সংখ্যা পাবো। 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে কি পাবো? বাহুর সংখ্যা পাবো। এই যে 360 ডিগ্রিকে যদি আমরা বহিস্থ কোণ 120 ডিগ্রি দ্বারা ভাগ করি, বাহুর সংখ্যা পাবো। এই যে ত্রিভুজ, তিনটা ভুজ। ঠিক তার উল্টো ভাবে যদি বলে কোনো একটা বহুভুজের বহিস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? বলতে পারে কোনো একটা বহুভুজের বহিস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? তাহলে কি করবেন? 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দ্বারা ভাগ করে দেন, বাহুর সংখ্যা 3। যদি বলে কোনো একটা বহুভুজের বহিস্থ কোণ বাহুর সংখ্যা 4, বহিস্থ কোণ তো বের করতে পারছেন তাই না? তাহলে আমরা এখান থেকে আসলে কি শিখতেছি? আমরা এখান থেকে শিখতেছি যদি বলে বহিস্থ কোণ, তাহলে 360 ভাগ বাহুর সংখ্যা। যদি বলে বাহুর সংখ্যা, তাহলে 360 ডিগ্রি ভাগ কি হবে? বহিস্থ কোণ। মনে থাকবে না? মনে থাকবে না? সহজ আছে কিনা? তাহলে এটা একটা পঞ্চভুজ। এটা কি ভুজ? সুষম পঞ্চভুজ। বলেন এই পঞ্চভুজের বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? বলেন এই পঞ্চভুজের বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? একটা বহিস্থ কোণের মান কত? একটা বহিস্থ কোণের মান কত? এই যে বহিস্থ কোণ, এই কোণটার মান কত? এই কোণের মান কত সেটা বের করতে বলছে। যেহেতু পঞ্চভুজ, 360 কে 5 দ্বারা ভাগ করে দেন। ভাগ করলে কত হয়? মানে বাহুর সংখ্যা 5, 5 দ্বারা ভাগ করেন, কত হবে? 72 ডিগ্রি। প্রশ্ন আসলে এরকমই আসবে। ধরেন আপনাকে বলল যে একটা বহুভুজের, আচ্ছা আমরা এটা পরে করতেছি। এবার আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে অন্তস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি। অন্তস্থ কোণগুলোর যোগফল কতগুলি, যতগুলো কোণ আছে সবগুলো কোণের যোগফল কত সেটা বের করবে। দেখেন তো একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি? একটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি না? একটা 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? 1 গুণন 180। একটা ত্রিভুজ, তাই 1 গুণন 180। আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই চতুর্ভুজের একটা কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করে। একটা, এখন অনেকে বলবেন ভাই আমি তো আর একটা কর্ণ অঙ্কন করতে পারি না। এইভাবে কর্ণ অঙ্কন করা যাবে না, এমন ভাবে কর্ণ অঙ্কন করতে হবে যাতে একটা কর্ণ আর একটা কর্ণকে ছেদ না করে। তাহলে এরকম কর্ণ হয় একটা ত্রিভুজ কয়টা হয়েছে? দুইটা না? তাহলে 2 গুণন 180, তার মানে একটা চতুর্ভুজের 4 কোণের যোগফল 360 ডিগ্রি।
বাহু ছিল 4টা, বাহু ছিল 4টা, 180 গুণ করছি কয়টা? 2টা। বাহু ছিল 3টা, 180 গুণ করছি কয়টা? একটা। এবার ধরেন একটা পঞ্চভুজ, দেখেন পঞ্চভুজে কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায়, দেখেন এই যে পঞ্চভুজে এরকম 3টা ত্রিভুজ অঙ্কন করা যায়, এই 1 2 3, তার মানে 3 গুণন 180, তাহলে 3 গুণন 180, তাহলে বাহু ছিল কয়টা? 5টা, বাহু 5টা, বাহু হইল 5টা, বাহু 5টা, কিন্তু 180 গুণ করছি কয়টা? 3টা। আচ্ছা যদি একটা ষড়ভুজ নেই, দেখেন একটা ষড়ভুজের ত্রিভুজ অঙ্কন করা যায় 1 2 3 4, তাহলে বাহু 6টা, কিন্তু 180 গুণ হবে 4টা। এখান থেকে আসলে কি বুঝতে পারতেছেন? অন্তস্থ কোণগুলোর যোগফল, অন্তস্থ কোণগুলোর যোগফল, বাহু যতগুলো থাকবে তার থেকে 2 কম করে 180 গুণ করে দিব, তার থেকে 2 কম করে 180 গুণ করে দিব। যেমন ধরেন আমি সপ্তভুজ নিলাম, সপ্তভুজ নিলাম, তাহলে এর অন্তস্থ কোণগুলোর যোগফল কত হবে? তাহলে 7টা বাহু আছে, তাহলে 5 গুণন 180, শেষ, অন্তস্থ কোণগুলোর যোগফল। হ্যাঁ, বাহুর সংখ্যা যত থাকবে তার থেকে 2 মাইনাস করে 180 গুণ, তাহলে আমরা পেয়ে যাব অন্তস্থ কোণগুলোর যোগফল। শেষ, এখন অঙ্ক করেন। একটা পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি মানে অন্তস্থ কোণগুলোর কথা বলছে, বলেন কত হবে? একটা পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল কত হবে? কত হবে বলেন? পঞ্চভুজ মানে 5টা বাহু আছে, তাহলে 3 গুণন 180, 540 ডিগ্রি, সহজ জিনিস। একটা সুষম ষড়ভুজের বহিস্থ কোণের পরিমাণ কত বলেন? সুষম ষড়ভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? ষড়ভুজ বলছে, ষড়ভুজ। তাহলে কি করব? 360 কে, ষড়ভুজ মানে 6টা বাহু, 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান হইল 60 ডিগ্রি। একটি বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হইলে বাহুর সংখ্যা কত? আমরা জানি বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ। তো এটা তো অন্তস্থ কোণ দেওয়া আছে, এটা কি কোণ? অন্তঃকোণ দেওয়া আছে। মানে আপনার ধরেন একটা যদি ধরেন এরকম একটা যদি ধরেন একটা যদি এরকম একটা ভুজ হয়, আপনার এই কোণটার মান দেওয়া আছে, এই কোণের মান ধরেন 120 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান কত? বহিস্থ কোণটা কত হবে? 60 ডিগ্রি হবে না? মানে অন্তঃকোণের মান দেওয়া থাকলে 180 থেকে কি করবেন? বিয়োগ করবেন আগে, তাহলে হবে বহিস্থ কোণ। বহিস্থ কোণ পেয়ে গেছেন, এবার ভাগ করেন, 360 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করেন, কত হয়? 6 ডিগ্রি। কত হবে? সরি, 6 ডিগ্রি না, 6টি, বাহুর সংখ্যা হবে 6। আচ্ছা, ঘনবস্তু, ঘনবস্তু অনেকের কাছে কঠিন লাগতে পারে, যাদের কাছে কঠিন লাগবে আপনারা স্কিপ করতে পারেন। তারপরেও আপনারা দেখেন দুইটা টপিক করবেন, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর একটা ঘনক। এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, আসলে এই দুটা থেকে আসবে, বাকিগুলো থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর আমি করাবো। ঘনবস্তুটা আসলে কি, আমরা এতক্ষণ ধরে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল পরিসীমা কোণ নির্ণয় করলাম সেটা ছিল 2 ডাইমেনশনাল, মানে দুইটা মাত্রা ছিল, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন আমরা করব 3 ডাইমেনশনাল। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতাও থাকবে। তো প্রথমে যেটা দেখবো আয়তাকার ঘনবস্তু, আমি সরাসরি সূত্র চলে যাই। যাদের এই জিনিসগুলোর বেসিক জানতে হবে বা জানার ইচ্ছে আমাকে টেলিগ্রামে নক দেন, আমি আপনাদের ক্লাস রেকর্ড দিয়ে দিব। আয়তাকার ঘনবস্তুর সূত্রগুলো কি কি? সাউন্ড খুব কম, সাউন্ড খুব কম হয় না, ঠিকই তো আছে। সাউন্ড যার কম, আপনি আপনার সমস্যা, আপনার ফোনে
আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আজকে সাউন্ডে কোনো প্রবলেম নাই। তো আয়তাকার ঘনবস্তু আসলে বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা একটা আয়তাকার ঘনবস্তু যদি অঙ্কন করি, হুম, যদি একটা আয়তাকার ঘনবস্তু অঙ্কন করি, দেখতে মোটামুটি আপনার চারপাশে যা আছে সবই হচ্ছে তো আপনার ঘনবস্তু, থ্রি ডাইমেনশনাল সবকিছুই। আপনি যে টেবিলে বসে আছেন, টেবিলটা, চেয়ার, আপনার ফোন, হাতের ফোনটা বা পিসিটা, সবকিছু এরকম থ্রি ডাইমেনশনাল। যদি এর দৈর্ঘ্যটা এ হয়, প্রস্থটা বি হয়, আর উচ্চতা যদি সি হয়, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল এ বি সি, সরি আয়তন, আয়তন, ক্ষেত্রফল না আয়তন। আয়তন হবে এ বি সি ঘন একক। এখানে আবার আয়তন আছে। কর্ণ হবে √a² + b² + c²। দেখেন একটু আগে আমরা আয়তের কর্ণ পড়ছিলাম √a² + b²। তো যেহেতু এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে, তাহলে সেটা সহজ হবে √a² + b² + c²। আর ক্ষেত্রফল হলো এটা 2 × ab + bc + ca। এই তিনটা সূত্র আয়তাকার ঘনবস্তুর জন্য লাগবে। আয়তন কি? ওই যে আপনি গ্লাসে যে পানি খান না, গ্লাসে যতটুকু পানি ধরে ওটাই হলো ওই গ্লাসের আয়তন, ওইটাই হলো ওই গ্লাসের আয়তন। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলটা কি? তাই তো, যে আয়তন এবং ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা কি, তাই না? আয়তন আর ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যটা কি? আপনি যেই ঘরটাতে আছেন, যেই ঘরটাতে আছেন, ঘর, হুম, এই ঘর একটা আয়তাকার ঘনবস্তু। এই ঘরের ভিতরে যে যে জায়গাটা আছে, ভিতরে পুরো জায়গাটা, ফাঁকা জায়গাটা, এটা পুরোটাই হলো আয়তন, পুরোটাই আয়তন। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হইলো আপনার ঘরের মেঝে আছে না, মেঝের ক্ষেত্রফল। ঘরের মেঝেটা আছে না, মেঝের ক্ষেত্রফল। ঘরের ছাদ আছে, ছাদের ক্ষেত্রফল। ঘরের চারটা দেয়াল আছে, চারটা দেয়ালের ক্ষেত্রফল। এই সবগুলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে পুরো সারফেসটা, এই পুরো সারফেসটা। মানে আপনার হচ্ছে ঘরের মেঝেতে যদি কার্পেট দিয়ে বিছিয়ে রাখেন, পুরো মেঝেটাতে কার্পেট বেছান, তাহলে সেটাতে টোটাল ক্ষেত্রফলের উপর কার্পেটটা বেছানো হবে, শুধু মেঝের উপরে। আর যদি আয়তন বলে, ধরেন আপনি ওই ঘরের, আপনার ঘরের ঘরের মধ্যে হচ্ছে, ঘরটাকে ধরেন গুদাম মনে করেন, সেখানে আপনি কি করবেন? ভুট্টার বস্তা রাখবেন, ভুট্টার বস্তা রাখবেন। এই যে ভুট্টার বস্তার যে জায়গাগুলো জুড়ে থাকবে, সেটা হলো আয়তন, সেটা হলো আয়তন। আচ্ছা, ক্ষেত্রফল আর পরিসীমা। তাহলে ক্ষেত্রফল আর পরিসীমার মধ্যে পার্থক্য কি? আপনার যে ঘরের মেঝেটা আছে না, ধরেন এটা আপনার ঘরের মেঝে, এটা আপনার ঘরের মেঝে, তাহলে ঘরের ক্ষেত্রফল, এই মেঝের ক্ষেত্রফল হলো এই যে পুরো সারফেসটা, এই পুরো সারফেসটা হলো ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল, হ্যাঁ। আর যদি পরিসীমা বলে, তাহলে পরিসীমা হলো এই যে আপনার চারপাশের যে দৈর্ঘ্যটা, এটা হলো পরিসীমা। এটা হলো পরিসীমা টু ডির ক্ষেত্রে, অর্থাৎ টু ডাইমেনশনাল ক্ষেত্রে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের এই হলো আয়তন, কর্ণ, ক্ষেত্রফল, তিনটা সূত্র মুখস্থ রাখবেন। আর একটা হচ্ছে ঘনক। ঘনকটা কেমন? ঘনকের সবগুলো বাহুই সমান, এটাও আয়তাকার। আ- চার, তিনটা বাহু আছে, থ্রি ডাইমেনশনাল, তবে বাহুগুলো সবই সমান, সব বাহুই সমান। এই যে এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো বাহুই সমান। তো সবগুলো বাহুই সমান হলে আয়তন হবে a³ ঘন একক। মানে a × a × a। আগেরটা ছিল কি? এ বি সি ছিল। এই যে এ বি সি, এবার বি আর সি সবগুলো তো সেম, তখন হবে এ, বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, এই জন্য a³। সূত্রগুলো আর কি মনে রাখতে হবে? কর্ণ হবে √3a, কর্ণ হবে √3a। আপনারা এক কাজ করেন, এইভাবে না লিখে a × √3 লেখেন, a × √3। আর ক্ষেত্রফল হবে 6a², ক্ষেত্রফল হবে 6a²। এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এই দুইটার, এই তিনটা তিনটা ছয়টা সূত্র মনে রাখবেন। এই ছয়টা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এরপরে যেগুলো আছে, যেমন বেলন, এই বেলন কোন বেলন? যেমন এই যে পাইপ, পাইপ হচ্ছে বেলন আকৃতির বা সিলিন্ডার, বা সিলিন্ডার।
সিলিন্ডার বা বেলন আকৃতির। যদি সিলিন্ডারের উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর হয়, মানে সিলিন্ডারটা দেখতে এরকম হয়, পাইপের মতো হবে, এই যে পাইপ, এই হচ্ছে পাইপ, ধরেন উপরে একটা বৃত্ত বৃত্তের মতো আছে, নিচেও একটা বৃত্তের মতো আছে। এটার উচ্চতা যদি এইচ হয় আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বেলনের দুই প্রান্তের ক্ষেত্রফল, মানে উপরের প্রান্ত আর নিচের প্রান্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার যোগ করলে 2 পাই আর স্কোয়ার বর্গ হবে। তাহলে বেলনের দুইটা প্রান্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। এখন এই যে বক্রতল, এই যে বক্রতল, এই যে এই অংশটা পাইপের এই সারফেসটা, এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। এই যে যেহেতু উচ্চতা এইচ আছে, 2 পাই আর এইচ। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে 2 পাই আর + এইচ। অন্তত পক্ষে এই সূত্রটা লাগবে, অন্তত পক্ষে এই সূত্রটা মনে রাখতে হবে। আর আয়তন বললে পাই আর স্কোয়ার এইচ। তাহলে অন্তত পক্ষে এই দুটো সূত্র মনে রাখতে হবে, এখানে কোনো কর্ণ নাই। 47-এর জন্য প্রথম দুইটা, ওই যে আয়তাকার ঘনবস্তু আর ঘনক, বিসিএস এর জন্য প্রথম দুটো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পরের গুলো অতটা ইম্পর্টেন্ট না, যেমন এই যে বেলন, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তাহলে অন্তত পক্ষে এই দুটো সূত্র আপনারা মনে রাখার ট্রাই করবেন। এবার আসেন কোনক। কোনকটা কি? কোনক হইলো ওই যে আপনারা কোন আইসক্রিম খান না, দেখতে ঠিক সেই রকম, এই হলো কোনক। তো কোনকের উচ্চতা যদি এইচ হয়, এই যে উচ্চতা যদি এইচ হয়, হ্যাঁ, এই উচ্চতা যদি এইচ হয়, ব্যাসার্ধ যদি আর হয়, আর এই যে হেলানো তল, এই যে হেলানো হেলানো তলটা, এটা যদি এল হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল, মানে এই যে বৃত্ত যেটা থাকে, বৃত্তটা, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, এই যে এটার ক্ষেত্রফল হবে, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অন্ততপক্ষে এই সূত্রটা লাগবেই, পাই আর × আর+এল। এই দুটো মনে না থাকলেও চলবে, এই সূত্রটা লাগবে। আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আগেরটা ছিল বেলনের আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এটা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে। এবার হলো গোলক। ভাই গোলক কি? বল বল, ফুটবল, ক্রিকেট বল, এগুলো হচ্ছে গোলক। তা গোলকের ক্ষেত্রফল, ধরেন এই যে একটা বল, হ্যাঁ বল, এটা এটা বৃত্ত না কিন্তু বল, 3D আকৃতির আর কি, বৃত্ত না। আপনি ফুটবল চিন্তা করেন, তাহলে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, শুধু পাই আর স্কোয়ার না, 4 পাই আর স্কোয়ার। আর আয়তন 4/3 পাই আর কিউব। এই দুটোই সূত্র, গোলকের এই দুটোই সূত্র, 4 পাই আর স্কোয়ার, এখানে 4/3 পাই আর কিউব, এই দুটোই সূত্র। এবার চলেন আমরা অঙ্ক করি। প্রথম দুইটা টাইপ খুব ইম্পর্টেন্ট, যেমন এই যে আয়তাকার ঘনবস্তু, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ স্কিপ করা যাবে, স্কিপ করা যাবে, এটাই স্কিপ করিয়ে না, যে আয়তাকার ঘনবস্তু এটাই স্কিপ করিয়ে না, এটা সহজ আছে। যেমন দেখেন এই যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল কত? তাহলে 2 দেখেন দৈর্ঘ্য যদি এ ধরি, প্রস্থ যদি বি ধরি, উচ্চতা যদি সি ধরি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হইলো এই যে 2 × AB + BC + CA। এখন শুধু মান বসাবেন আর হিসাব করবেন। এ এর মান হলো যে 25, তাহলে 25 গুণন বি এর মান কত, 20, প্লাস বি এর মান হলো 20 গুণন সি এর মান হলো কত, 15, প্লাস সি এর মান হলো 15 গুণন এ এর মান হলো কত, 25। এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার, হিসাব আপনারা করবেন, হিসাব নিজে করুন। এবার দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাই কর্ণের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য √A² + B² + C²। তাহলে √A হলো 6 তার উপর স্কোয়ার, বি হলো 3 তার উপর স্কোয়ার, সি হলো 2 তার উপর স্কোয়ার। তাহলে কত হয়? 36 + 9 + 4, 49, 49-এর বর্গমূল করলে হবে 7। কর্ণের দৈর্ঘ্য 7, কর্ণের দৈর্ঘ্য 7।
48-এ একটা প্রশ্ন আসছিল, সম্ভবত একটা কোন একটা জারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, সেখানে কত লিটার পানি ধরে, তার মানে সেটার আয়তনটা বের করতে বলছিল। সেটার আয়তনটা বের করতে বলছিল, আয়তন। সেটার আয়তন বের করতে বলছিল, বুঝতে পারছেন? 48-এ এরকম আসছিল, এই আয়তাকার ঘনবস্তু থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছিল, সেখানকার আয়তনটা বের করতে বলছিল। এটা 48 বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল। 48 বিসিএস আসছে, যদি কর্ণ না, আয়তন বের করতে বলছিল, আয়তন। আয়তন তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। কর্ণ কি ভাই? কর্ণ মানে হচ্ছে এই যে আপনার ঘরের উপরের এক কোণা থেকে মেঝের এক কোণা পর্যন্ত যেটা যাবে সেটা হচ্ছে কর্ণ। এই যে একটা যদি আয়তাকার ঘনবস্তু হয়, কর্ণ হবে যে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত দৈর্ঘ্য, এই যে এইখান থেকে এই কোণা থেকে এই কোণা দৈর্ঘ্য, এটা হলো কর্ণ। সেই কর্ণের দৈর্ঘ্য হলো এটা, সূত্র এটা। এবার দেখেন কি কি দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ আর আয়তন দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। উচ্চতা যদি এইচ হয়, আচ্ছা উচ্চতা যদি সি হয়, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে আয়তন কি? আয়তন এ বি সি না? তাহলে আয়তন হচ্ছে কত? 7200। এর মান হলো 30, গুণন বি এর মান হলো 20, গুণন সি এর মান বের করবো। তাহলে সি সমান এই 7200 ভাগ এই 30 গুণন 20, হিসাব করেন। এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটা, 2 আর 3 গুণ করলে 6, 6 বারং 72, মানে 12। হিসাব করলে 12 হবে। এবার আসেন ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি দুই তিনটাই সমান, তাহাই ঘনক। এই দুইটা টাইপ করবেন। ঘনকের কর্ণ 6√3, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a²। তার মানে বাহুর দৈর্ঘ্য লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে? দেওয়া নাই। কর্ণ দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণ হয় এ গুণন √3, এটার মান হলো 6√3। √3 কাটা, কাটা গেলে এ সমান 6। এখন এখানে মান বসাই দেন, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², মানে 6 × এর মান হলো 6, তার মানে 6a²। এটা হিসাব করলে হবে 216। হিসাব করলে হবে 216। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এইবার ক্ষেত্রফল মানে 6a² এর মান দেওয়া আছে 150, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, এ গুণন √3 এর মান বের করতে বলছে। তার মানে এর মান আগে লাগবে আমার। তাহলে দেখেন তো a² সমান কত হয়? 150 ভাগ 6, a² সমান 25, এ সমান 5। তাহলে এখানে 5√3, এই হলো অ্যান্সার। এর মান যদি 5 বসাই দেই, তাহলে 5√3। এবার বলছে একটি ঘনকের ঘনফল, কি ফল? কি ফল এখানে? ঘনফল। ঘনফল মানে আয়তন, ঘনফল মানে আয়তন। হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণের দৈর্ঘ্য মানে এ গুণন √3 লাগবে, এ গুণন √3 লাগবে, তাহলে এর মান লাগবে। তা আয়তন দেওয়া আছে, আয়তন হলে a³, এর মান দেওয়া আছে 125, তাহলে a³ সমান 5³ 5, তার 3টা 5 গুণ করলে 125 হয়, তার মানে এ সমান 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য 5√3, ইহাই হলো উত্তর। এখানে বলছে একটা ঘনকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান হলে, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ঘনকটির এক ধারের দৈর্ঘ্য কত? দেখেন, এক ধারের দৈর্ঘ্য যদি এ হয়, আয়তন হয় a³, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। বলছে এই দুইটা সমান। a³ কে লিখতে পারে a.a², আর এখানে 6a², a² কাটা গেলে a সমান 6, তার মানে ধারের দৈর্ঘ্য হলো 6। প্রথম দুইটা টাইপ আপনারা করবেন, পরে এগুলো কঠিন লাগলে বাদ দিবেন। পরে এগুলো যদি কঠিন লাগে তাহা বাদ দিবেন, ঠিক আছে?
পরে এগুলো কঠিন লাগলে বাদ দিবেন। না না, এই যে আমি এখানে আর দুইটা টাইপ পড়াবো, বেলুন, সিলিন্ডার আর হচ্ছে কোন, তিনটা টাইপ পড়াবো, তিনটা টাইপের 6-7টা ম্যাথ করবো। ঘনফলের সমার্থক শব্দ হইল কি? ঘনফলের সমার্থক শব্দ হইল আয়তন। যেমন সিরাজউদ্দৌলা বলতে আমরা বুঝি বাংলার শেষ স্বাধীন নবাব, বুঝি সিরাজউদ্দৌলা মানেই হচ্ছে শেষ স্বাধীন নবাব, তাই না? বাংলার শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, ওটার সাথে এটা যেমন রিলেটেড, ঘনফল মানেও আয়তন। একটা বেলনের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে এইচ দেওয়া আছে 10, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 7, আর দেওয়া আছে 7, তাহলে এর আয়তন কত? বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আয়তনের সূত্র হলো এটা, পাই আর স্কয়ার এইচ। তাহলে এখন মান বের করেন, পাই এর মান হলো 22/7, মান বসাই দেন, আর এর মান হলো 7, তার উপর স্কয়ার, এইচ এর মান হলো 10, এখানকার 7 আর 7 স্কয়ার বাদ দিলে হবে 7, তাহলে কত হয়? এখন গুণ করেন, 7 দুগুণে 14, 7 দুগুণে 15, 1540, তাই না? এই ঠিক আছে তো? আমি কিন্তু হিসাব 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 কিতাব ভুল করি প্রচুর, দেখেন আবার, ভুল হলে কিন্তু দোষ আপনাদের। ওকে, ঠিক আছে। ওইটা সমবৃত্তক মানে, বেলনের সমবৃত্তক মানে, একটা বেলন তো দেখতে এরকম হয় না, উপরে একটা যে গোল থাকে, নিচে একটা গোল থাকে, যে পাইপ আছে না, পাইপ, এই যে এটা এই বৃত্ত আর এই বৃত্ত দুইটা সমান। ধরেন আপনি একটা বাজার থেকে পাইপ কিনছেন, হ্যাঁ, পাইপ কিনছেন, মোটর লাগাবেন, পাইপটা হইলো উপরে এইগুলো এরকম, এই যে পাইপটা হলো এরকম, ভাই এটা কেমন হয়ে যাবে না? এটা বড়, এটা ছোট, এটা তো বেলন হইলো না, বুঝেন না? এটাই, হ্যাঁ, কোনো হয়ে যাবে। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, এবার বলছে বেলনের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে শুধুমাত্র আর এর মান দেওয়া আছে 6। এখন বেলনের আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। বলছে এদের আয়তন কি, মানে অনুপাত, অনুপাত, এদের অনুপাত কত? তাহলে যে পাই আর স্কয়ার এইচ ভাগ 2 পাই আর এইচ, এখানকার পাই পাই কাটা, এইচ এইচ কাটা, উপরে থাকে আর স্কয়ার মানে 6 স্কয়ার, নিচে থাকবে 2 × 6 মানে 36/12, 12 দ্বারা 36 ভাগ করলে হবে কত? 3, মানে 3/1, তাহলে অনুপাত হবে 3:1, তাহলে অনুপাত হবে 3:1। হ্যাঁ, বেলন বেলন আর সিলিন্ডার, সিলিন্ডার একই। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, 7 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত বের করবেন নিজেরা, পাই আর স্কয়ার এইচ এ মান বসিয়ে নিজে চেষ্টা করবেন। যাদের কঠিন লাগতেছে এই টপিক গুলো, আপনারা স্কিপ করেন, কোনো সমস্যা নাই। এবার আসেন কোনক, আমরা একটু কোনকের দুই একটা ম্যাথ করি। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কোনকের এইচ হলো 12, ভূমির ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাস 10 হলে ব্যাসার্ধ আর সমান কত? 5। কোনকটির তির্যক উন্নতি কত? তির্যক উন্নতি মানে এল এর মান বের করতে বলছে। এই দেখেন, এই যে কোনক দেখতে এরকম হয়, এই এই যে এটা হলো এল, এটা হলো এইচ, এটা হলো আর, এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা সমকোণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এখানেও পিথাগোরাস আছে। এই যে এল এর মান বের করতে বলছে, তির্যক উন্নতি মানে হেলানো তলের দৈর্ঘ্য বের করতে বলছে। হেলানো তলের দৈর্ঘ্য, তির্যক উন্নতি মানে এই যে হেলানো তলের দৈর্ঘ্য, এটাকেই বলছে তির্যক উন্নতি। তো এখানে মান বসাই দেন, এল স্কয়ার সমান এইচ এর মান হলো 12, 12 স্কয়ার প্লাস আর এর মান 5, 5 স্কয়ার,
তাহলে এল স্কোয়ার সমান 144 যোগ 25 সমান 169। তাহলে এখান থেকে আমরা এল সমান লিখতে পারি √169 সমান 13। এটা অ্যান্সার। অ্যান্সার 13। এবার দেখেন ব্যাসার্ধ দেওয়া আছে, হেলানো তলের দৈর্ঘ্য এল দেওয়া আছে, উহার আয়তন কত? এখন আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এইচ না এল এর মান দেওয়া আছে, তো আমরা এই যে একটু আগে লিখলাম এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে এইচ এর মান বের করা যাবে না? এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল এর মান হলো 10, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 64। এইচ সমান √64 মানে হলো 8। এইচ এর মানটা আগে বের করে নিলাম, এখন মান বসাই দেন। 1/3 পাই এর মান পাই থাক, আর এর মান 6 তার উপর স্কোয়ার, এইচ এর মান 8। 3 দ্বারা 6 স্কোয়ার কে ভাগ করলে হবে 12, তাহলে 8 আর 12 গুণ করলে 96 পাই। এই হলো অ্যান্সার। কার কথা বুঝতেছেন না? আমার কথা বুঝতেছেন না? হাই হাই, আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, হয়তো প্রমিত হয় না কিন্তু বাংলা ভাষায় তো কথা বলতেছি। ও অঙ্কের কথা, তাহলে এগুলো স্কিপ করেন, না বুঝলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আপনার হাতে টাইম নেই আর এগুলো আসার সম্ভাবনা খুবই কম। এটা নিজেরা করবেন, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন বের করবেন। গোলক আমাদের সর্বশেষ টাইপ। 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত? গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। এখানে আর এর মান দেওয়া আছে 6, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর এর মান হলো 6 তার উপরে কিউব। এই 3 দ্বারা 6 কিউব কে ভাগ করলে হয় 36, তার মানে 36 পাই। এই হলো অ্যান্সার। না, ধারায় স্কিপ করা যাবে না, ধারা থেকে একটা প্রশ্ন আসবে। একটা গোলকের ব্যাস 8 সেন্টিমিটার, এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ব্যাস 8 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। পৃষ্ঠের ক্ষেত্রফল মানে গোলকের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, 4 পাই, এখানে আর এর মান কত? 4 তার উপর স্কোয়ার, 16 আর 4 গুণ করলে 64, 64 পাই। হ্যাঁ, ফার্স্ট দুইটা টাইপ করলেই হবে, প্রথম দুইটা টাইপ করলেই হবে। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। যাদের কাছে ঘনবস্তু কঠিন লাগে টাইপ 1 এবং আচ্ছা টাইপ 1 ও 2 করেন, টাইপ 1 ও 2 করবেন যাদের কঠিন লাগে।